নয়া যুদ্ধের শঙ্কা আর হামলার হুমকির মাঝে ইরান ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে শুরু পবিত্র রমজান। চড়া দাম কেন আফগানিস্তানে? মাত্র 2 ঘন্টায় শেষ হলো যুদ্ধবন্ধে আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন বৈঠক। কেন, কোন সমঝোতায় আসতে পারেনি তারা? ভয়াবহ দাবানলে পুড়ে ছাই আমেরিকার টেক্সাস, কানসাস ও কলোরাডো সহ বিভিন্ন এলাকা। নিয়ন্ত্রণে কি করছে ট্রাম্প প্রশাসন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পুরো রোজার মাসটা কি বেঁচে থাকতে পারবে? এবারের ঈদটা কি দুনিয়ার মাটিতে কাটাতে পারবে? এমন সব শঙ্কার যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলার মাঝে এবারও পবিত্র রমজান মাস শুরু করল ফিলিস্তিনিরা। একইভাবে যে কোনো মুহূর্তে আমেরিকা ও ইসরায়েলের হামলার আশঙ্কার মধ্যেই ইরানেও শুরু হলো মাসব্যাপী সিয়াম সাধনা। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপ, আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে বুধবার থেকে শুরু হয়েছে মুসলিমদের আত্মসংযম, ত্যাগ, আত্মশুদ্ধি ও রহমতের এই মাস। খাবারের অভাবে গাজাবাসী যেমন ইফতার ও সাহরিতে পাচ্ছে না পর্যাপ্ত খাবার, তেমনি চড়া দামের কারণে চাল, ডাল, আটা, ময়দা, তেলের মতো নিত্য প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে আফগানিস্তানের বাসিন্দারা। রমজানে কেমন আছে মুসলিম দেশগুলোর অধিবাসীরা? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ফেয়ারি লাইট দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির কৃত্রিম চাঁদ। আশেপাশের দোকানগুলোতেও ঝুলছে রূপালী আলোর চাঁদতারা। দোকানের সামনে রমাদান মোবারক লেখা বুঝিয়ে দিচ্ছে বছর ঘুরে আবারও এসেছে সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। তবে রাতের এই আলো ঝলমলে উৎসবমুখর পরিবেশ দেখে বোঝার উপায় নেই দিনের আলোতে এখানেই চলে দখলদার ইসরায়েলি বাহিনীর ধরপাকড়। বলছিলাম ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কথা। ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চললেও অঞ্চলটিতে বেড়েছে নেতানিয়াহু বাহিনীর অবৈধ উচ্ছেদ অভিযান। কিছুক্ষণের মধ্যে অজানা কোনো কারণে ইসরায়েলি সেনাদের হাতে আটক হবেন কিনা এমন অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছে পশ্চিম তীরের বাসিন্দারা। তবে চরম সংকটময় পরিস্থিতিতেও রমজানকে স্বাগত জানাতে আয়োজনের কোনো কমতি রাখেননি তারা। রমজান উপলক্ষে ঘর সাজানোর সরঞ্জামের পাশাপাশি ইফতারের জন্য ঐতিহ্যবাহী খাবারের পসরাও সাজিয়ে বসেছেন ফিলিস্তিনিরা। এখানে পরিস্থিতি খুবই কঠিন, কিন্তু আমরা বিশ্বাস করি পবিত্র রমজান আমাদের জন্য রিজিক ও কল্যাণ বয়ে আনবে। অধিকৃত পশ্চিম তীরের মতো আলো ঝলমলে না হলেও রমজান উপলক্ষে সাদামাটা আয়োজনেই সেজে উঠেছে ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা ভূখণ্ড। সেখানে রান্নাঘরে ব্যবহৃত ছুরি দিয়ে সফট ড্রিঙ্কের খালি ক্যান কেটে রঙিন বাতি তৈরি করছেন খান ইউনিস শরণার্থী শিবিরে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহান্নাদ খান আল নাজ্জার। কেউ তাকে সফট ড্রিঙ্কসের খালি ক্যান এনে দিলেই বিনা পারিশ্রমিকে তা দিয়ে এমন বাতি তৈরি করে দিচ্ছে সে। যুদ্ধের আগে আমরা রমজানের সত্যিকারের বাতি আর ফানুস ঝুলিয়ে বাচ্চাদের খুশি করতাম। এখন যুদ্ধ ও অবরোধের মধ্যে আসল ফানুসের অভাবে আমি কোলা ক্যান থেকে রমজানের জন্য বাতি তৈরি করছি। অনেকেই আমার এই কাজের প্রশংসা করেছে। তারা নিজেরাই আমাকে খালি ক্যান কুড়িয়ে এনে দিয়ে বাচ্চাদের জন্য বাতি বানাতে বলে। দেইর আল বালা শহরের আরেকটি শরণার্থী শিবিরে সুতা এবং উলের সাহায্যে রমজান উপলক্ষে ঘর সাজানোর জিনিস তৈরি করছেন ফিলিস্তিনি নারী ফাতেমা আবু হাতাব। গাজায় 2 বছরেরও বেশি সময় পর শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যে প্রথম রমজানে তিনি কিছুটা আনন্দ আনার চেষ্টা করছেন। পুরোপুরি না হলেও প্রায় যুদ্ধ ছাড়াই এটি আমাদের প্রথম রমজান। সত্যি বলতে আমরা এখনো যুদ্ধের দুর্ভোগ ও পরিণতিতে ভুগছি, যা যুদ্ধের সময়ের চেয়েও বেশি কঠিন। এমন পরিস্থিতিতে আমি একটু নতুন কিছু করার চেষ্টা করছি। সবাই আমার কাজের বেশ প্রশংসা করছে। গাজায় আয়োজন সাদামাটা হলেও মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে জমকালো আয়োজনেই রমজানকে স্বাগত জানিয়েছে ধর্মপ্রাণ মুসলমানরা। ছোট বড় নানা রঙের বাতির আলোয় ঝলমল করছে রাস্তাঘাট। কিছু দূর পরপরই কৃত্রিম চাঁদ আর তারারও দেখা মিলছে। হরেক রকম খাবার ও সাজসজ্জার জিনিস দিয়ে দোকানগুলোকে নতুন করে সাজিয়েছে বিক্রেতারা। আর রমজান উপলক্ষে কেনাকাটা করতে এসব দোকানে ভিড় করছে ক্রেতারা। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ও আফগানিস্তানেও শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসে চড়া দামের কারণে চাল, ডাল, ময়দা, তেলের মতো নিত্য প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে আফগানিস্তানের বাসিন্দারা। গত বছরের তুলনায় জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। আমাদের চাল কেনারও সামর্থ্য নেই। অনেকদিন আগে আমরা শেষবার কিছু কিনেছিলাম। সবকিছুই আমাদের সাধ্যের বাইরে।
যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দীর্ঘদিন ধরে কাজের অভাব, উচ্চ বেকারত্ব, বিদেশি মানবিক সহায়তা কমে যাওয়া ও খরাসহ নানা কারণে ভেঙে পড়েছে আফগান অর্থনীতি। গরিব থেকে আরও গরিব হয়েছে আফগান পরিবারগুলো। কমে গেছে ক্রয় ক্ষমতা, ফলে রমজানে আরও প্রকট হয়েছে তাদের খাদ্য সংকট। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কোনো ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে যুদ্ধবন্ধে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা। জেনেভায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক মঙ্গলবার দেরিতে শুরু হলেও বুধবার মাত্র 2 ঘণ্টা চলার পরই শেষ হয় আলোচনা। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেছিল দুই পক্ষের প্রতিনিধি দল। যদিও রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেলিনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, শীঘ্রই আরও বৈঠক হবে। তবে বৈঠককে কঠিন বলে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, রাশিয়ার সাথে আপোষ করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও এর আগে সুইজারল্যান্ড বৈঠকের সফলতা ইউক্রেনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছিলেন ট্রাম্প। এদিকে দফায় দফায় শান্তি আলোচনার মধ্যেও হামলা অব্যাহত রেখেছে দুই পক্ষই। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া। জবাবে রাশিয়ার তেল কোম্পানি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এদিকে জেনেভায় আলোচনায় বসার আগে রাশিয়া ও ইউক্রেন একে অপরের উপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় দুই দেশে একাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন, ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন কয়েকদিনের মধ্যেই রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযানে 4 বছর পূর্ণ হবে। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। জেনেভার রুদ্ধদ্বার কক্ষে যখন ইউক্রেন সংকটের একটি টেকসই কূটনৈতিক সমাধানের খসড়া তৈরি হচ্ছে, তখন রণক্ষেত্রের বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। একদিকে ওয়াশিংটনের মধ্যস্থতায় দুই বৈরীপক্ষ আলোচনার টেবিলে মুখোমুখি, অন্যদিকে ইউক্রেন জুড়ে প্রকম্পিত হচ্ছে রুশ মিসাইলের গর্জন। 16 ফেব্রুয়ারি রাতভর প্রায় 400টি ড্রোন এবং বিভিন্ন ধরনের 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। বিমান বাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। প্রতিবেদনের তথ্য মতে মোট 392টি আক্রমণ নস্যাৎ করা হয়েছে। তবে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 18টি হামলাকারী ড্রোন 13টি স্থানে আঘাত এনেছে বলে জানানো হয়েছে। হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওডেসা ও ডেনিপ্রো পেট্রোভক্স অঞ্চলে। জবাবে ইউক্রেনও রাতভর রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার লক্ষ্য ছিল ইলস্কি তেল শোধনাগার। এতে তেলজাত পণ্যের একটি সংরক্ষণ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের বিভিন্ন স্থানেও ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এই হামলা এমন এক সময় চালানো হলো যখন সুইজারল্যান্ডের জেনেভা শহরে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে। রাশিয়ার পূর্ণমাত্রার অভিযানের 4র্থ বার্ষিকী ঘনিয়ে আসার মুখে এই শান্তি উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে নেতৃত্ব দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে রাশিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির সাবেক সংস্কৃতিমন্ত্রী ভ্লাদিমির মেদিনস্কি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত 2 দফা আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয়েছিল। ধারণা করা হচ্ছে এবারের আলোচনার পরিণতিও একই রকম হতে যাচ্ছে। দুই পক্ষই তাদের আগের অবস্থানে অনড় থাকায় প্রথম দিনে বড় কোনো অগ্রগতি হয়নি। এই আলোচনা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। জেনেভায় যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনকে খুব দ্রুত আলোচনার টেবিলে সমঝোতায় আসতে হবে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প অযথা চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির দাবি, শান্তি পরিকল্পনার শর্ত নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে শুধু ইউক্রেনকেই ছাড় দিতে বলছেন, রাশিয়াকে নয়, যা মোটেও ন্যায়সঙ্গত নয়। তবে জেলেনস্কি আবারও প্রস্তাব দিয়েছেন, সংঘাত বর্তমান ফ্রন্টলাইন বরাবর স্থির বা ফ্রিজ করা হোক। অর্থাৎ বর্তমানে রুশ সেনারা ইউক্রেনের যতটুকু জায়গা দখল করে আছে তারা আপাতত সেখানেই থাকবে। মাঝখানে একটি বাফার জোন বা সংযোগ রেখা তৈরি হবে যেখানে কোনো লড়াই চলবে না। ফলে কোনো স্থায়ী সীমানা চুক্তি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন জেলেনস্কি।
মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। স্থানীয় সময় মঙ্গলবার ওকলাহোমা অঙ্গরাজ্যের উডওয়ার্ড শহরের কাছের একটি জঙ্গলে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মাত্র ৮ ঘন্টার মধ্যে প্রায় ১,৪৫,০০০ একর এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে ওকলাহোমা অঙ্গরাজ্যের ওকলাহোমার গভর্নর কেভিন স্ট্রিটের পক্ষ থেকে। রেঞ্জার রোড ফায়ার আখ্যা দেয়া এই দাবানলের আগুন টেক্সাস, কানসাস, কলোরাডো ও নিউ মেক্সিকোর বেশ কিছু অংশ ছড়িয়ে পড়েছে। এতে অঞ্চলগুলোতে বাসিন্দাদের বিভিন্ন গ্রামীণ এলাকায় সরে যেতে সতর্ক করা হয়েছে। প্রশান্ত মহাসাগর আর ক্যারিবিয়ান সাগরে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারি সন্দেহে কমপক্ষে আরও ১১ জনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। এই হত্যাকাণ্ডের পক্ষে সাফাই দিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মাদকের বিস্তার রোধে এর প্রয়োজন আছে। মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগর ২টি আর ক্যারিবিয়ান সাগরে একটি নৌযানে লক্ষ্য করে হামলা হয়েছে। এতে প্রথম নৌযানে ৪ জন, দ্বিতীয় নৌযানে ৩ জন আর তৃতীয় নৌযানে আরও ৪ জন সন্দেহভাজন মাদক চোরাকারবারি নিহত হয়েছে। চলমান অভিযানে গত কয়েকদিনে বিপুল পরিমাণ মাদক আর নৌযান জব্দের পাশাপাশি বেশ কয়েকজনকে আটকের ছবি সামাজিক মাধ্যমে দিয়েছে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, আন্তর্জাতিক জলসীমায় এই অভিযানে ধ্বংস করা নৌযানগুলো ভেনেজুয়েলা থেকে মাদকের চালান নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিল। মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাদক বিরোধী বিশেষ এই অভিযানে প্রশান্ত মহাসাগর আর ক্যারিবিয়ান সাগরে অন্তত ৪০টি নৌযানে হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৩০ জন সন্দেহভাজন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে হয়ে যাওয়া নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হিসেবে তুলে ধরে ভারতের নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন। ভোটার তালিকা সংশোধন SIR ইস্যুতে কমিশন তুগলকি কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে বিজেপি নেতারা তার মন্তব্যের তীব্র সমালোচনা করে তাকে জামায়াতের বি টিম বলে কটাক্ষ করেছেন। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে হয়ে যাওয়া সাম্প্রতিক নির্বাচনকে শান্তিপূর্ণ অভিহিত করে ভারতের নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক অসন্তোষ জানিয়েছেন তিনি। মমতার এসব বক্তব্য তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশ নিয়ে উচ্ছ্বাস এবং নিজ দেশের নির্বাচন কমিশন নিয়ে বিরূপ মনোভাব প্রকাশের জন্য মমতার বিরুদ্ধে সমালোচনায় মেতে উঠেছেন বিজেপি নেতারা। প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলাদেশের নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতের নির্বাচন কমিশনের সমালোচনা করায় রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যা দেখার মতো বিষয়। রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা বলেন, বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অনেকেই ভেবেছিলেন সহিংসতা হবে, কিন্তু ভোট শান্তিতেই হয়েছে। অন্যদিকে ভারত একটি গণতান্ত্রিক দেশ হলেও নির্বাচন কমিশনের ভয় ও হুমকি ধামকির সংস্কৃতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন SIR ইস্যুতে রাজ্যের নির্বাচন সংশ্লিষ্ট 7 কর্মকর্তাকে হয়রানি ও দায়িত্বে অব্যাহতি দেওয়ার প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কামান দাগেন মমতা। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ওই কর্মকর্তাদের চাকুরিচ্যুত করা হবে না। নির্বাচনী দায়িত্ব বাদে অন্য প্রশাসনিক কাজ করবেন তারা। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার EROদের কেন বরখাস্ত করা হলো? তাদের অপরাধ কি? যদি কেউ ভুল করে থাকে তা রাজ্য সরকারকে জানানো যেত। শাস্তি দেওয়ার আগে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট কয়েকজনকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন এবং তারা পরিশ্রমী কর্মকর্তা বলে উল্লেখ করেন তিনি। ভোটার তালিকা সংশোধন নিয়ে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত, সুপার তুঘলকি রাজ চলছে। কোনো নাম যুক্ত হচ্ছে না, শুধু বাদ দেয়া হচ্ছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব বক্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছে বিজেপি। এসব বক্তব্যের কড়া সমালোচনা জানিয়ে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, বাংলার সীমান্তবর্তী আসনগুলোতে জামায়াতের বিজয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি।
বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে তিনি উচ্ছ্বসিত, কারণ তিনি জামাতের বি টিম চালাচ্ছেন। নির্বাচন কমিশনকে তুঘলকি কমিশন বলে কটাক্ষ করার জন্য মমতার উপর খড়গহস্ত হন অগ্নিমিত্রা। মমতাকে আক্রমণ করে তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে অসন্তুষ্ট হলে আদালতে যাওয়া উচিত, কিন্তু কমিশনকে তুঘলকি বলা সমর্থনযোগ্য নয়। মমতার তীব্র সমালোচনা করেছেন বিজেপির আইন প্রণেতা সুধাংশু ত্রিবেদীও। তিনি বলেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে ভোটার তালিকা সংশোধন SIR একটি স্বচ্ছ প্রক্রিয়া এবং নিয়মিত বিরতিতে তা পরিচালিত হয়। বিজেপি দাবি করেছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে এবং তৃণমূল তার নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য সমর্থন করছে। অন্যদিকে অনেক সমালোচকের মতে SIR এর মাধ্যমে অনুপ্রবেশের অভিযোগ তুলে বিরোধীদের অনেক ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। এর মাধ্যমে বরং বিজেপি নিজের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে। এদিকে বাংলাদেশের দিক থেকে নানা সময়ে ভারতীয় অনেক নাগরিক, বিশেষ করে দেশটির সংখ্যালঘু অনেক মুসলিমকে বাংলাদেশি দাবিতে পুশ ইনের গুরুতর অভিযোগ আছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের প্রভাবশালী নেতা জেসি লুইস জ্যাকসন মারা গেছেন। স্নায়ুতন্ত্রের রোগে কয়েক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। লুইস জ্যাকসনের ছেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল 84 বছর। যুক্তরাষ্ট্রের নাগরিক আন্দোলনের অন্যতম নেতা মার্টিন লুথার কিং এর ঘনিষ্ঠ শিষ্য লুইস জ্যাকসনের তেজস্বী বক্তব্য ডেমোক্রেটিক পার্টি ও মার্কিন রাজনীতিকে নতুন রূপ দিয়েছিল। তার প্রতিষ্ঠিত অলাভজনক সামাজিক ন্যায় বিচার সংগঠন রেইনবো পুশ কোয়ালিশনের বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে মারা যাবার সময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন। 1980-এর দশকে 2বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা আর লাখো ভোটারকে নিবন্ধনে উদ্বুদ্ধ করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অনন্য ভূমিকা রেখে গেছেন তিনি। 1968 সালে মার্টিন লুথার কিং হত্যার শিকার হলে কৃষ্ণাঙ্গ অধিকার আর সামাজিক আন্দোলনের হাল ধরেন লুইস জ্যাকসন। দর্শক, এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।